আজকে সাহিত্য পরিষদের উদ্যোগে পিকনিক চলছে। আজকে আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমরা নিজস্ব ভবনের সামনে সকাল 9:15 আমরা পতাকা উত্তোলন করেছি এবং প্রতিকৃতি মাল্যদান পর্ব ছিল। আজকে আমাদের শীতকালীন চড়ুই ভাতি এবং তার সঙ্গে সাংস্কৃতিক মিলন মেলা। আমরা বর্ধমানের যারা সাহিত্যপ্রেমী মানুষ আমাদের সাহিত্য পরিষদের সঙ্গে যারা যুক্ত আছেন এবং তার সাথে সাথে তাদের পারিবারিক এবং বন্ধুত্ব স্থানীয় অনেকেই আজকে প্রায় শতাধিক কবি সাহিত্যিক এবং গানের শিল্পীরা এই যে ভাতচেলা খাজরানার বের আপনারা জানেন ঐতিহাসিক দাস পরিবারের যে জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ, এখানে আগে বর্ধমানে মহারাজা পর্যন্ত আসতেন। আমরা অনেকেই এখানে আছেন, এখানে যারা পুরনো বর্ধমানে সাহিত্যের সাথে যুক্ত আছেন, যেরকম আমাদের সুই চট্টোপাধ্যায় অনন্ত মণ্ডল মহাশয় এখানে রয়েছেন, মনোজ সেনজন অ্যাম্বুলেন্সের সম্পাদক রয়েছেন, মানব দাস শিক্ষক রয়েছেন, দিব্যেন্দু বোস রয়েছেন, সমাপ্তিকা মণ্ডল, এরা সমস্ত এখানে রয়েছেন। আপনারা জানেন এই জায়গাটা একটা মাহাত্ম্য আছে, এটা প্রাচীনতম একটা মন্দির এবং বর্ধমান শহরে একটা ঐতিহ্যপূর্ণ প্রাচীনতম জায়গা। এই জায়গাকে আমরা বেছে নিয়েছিলাম যে একটা চড়ুই ভাতি অনুষ্ঠান করার জন্যে। সকাল থেকে আজকে আপনারা জানেন প্রাকৃতিক অবস্থা খুবই কুয়াশাচ্ছন্ন ছিল, তা সত্ত্বেও আমরা 11 থেকে স্টার্ট করেছি। এখনও পর্যন্ত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে শেষ, অনেকেই গান থেকে আরম্ভ করে এখানে অনেক কিছুই অনুষ্ঠান হয়েছে, কুইজ হয়েছে এবং এর পরেও আমরা কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখবো। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। সকলকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সাহিত্যপ্রেমী মানুষকে আমরা সকলকে সাহিত্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম কাশীনাথ গাঙ্গুলি, বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক। হাড়ি বাঁধতে গেলে সবাই পারে না, যারা পারে তারাই হচ্ছে সুরসিক। সেমনি ঈশ্বরকে পেতে গেলেও অনেক সাধনা করতে হয়। দেহতত্ত্বের 3 রকম অর্থ, সেই পথটা হচ্ছে কিন্তু খুব কঠিন। আর একটা অর্থ হচ্ছে আমাদের মানব দেহ নিয়ে, যে যেরকম অর্থ নেবে, যে যেটা বুঝবে।
1928 সালে মার্চ মাসে বর্ধমান টাউন হলে জননেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতি উন্মোচন করতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু এবং তিনি পিলখানার ভামিনীরঞ্জন সেনের বাড়িতে অবস্থান করেছিলেন। 1931 সালে 1 ডিসেম্বর সুভাষচন্দ্র বসু ঢলদিঘিতে সমাজসেবী শ্রীকুমার মিত্রের বাড়ি, বর্তমানে শ্রীকুমার মিত্রের বাড়িটা হচ্ছে ওনার ছেলের নাম শৈল মিত্রী, উল্টো দিকে কাঞ্চন ব্যানার্জির দেখবেন উকিল আছে, তার বাড়ির উল্টো দিকে বাড়িটা। 1933 সালে নোয়াখানায় যখন গুলি চালানো হয়েছিল তখন সুভাষচন্দ্র বসুর বর্ধমান শহরে আসার চেষ্টা করেছিলেন এবং স্টেশন থেকে চলে গেছিলেন। 1931 সালে 31 ডিসেম্বর কাটোয়াতে 17 নম্বর ওয়ার্ডে কাঠগোলায় সমারঞ্জন বাবুর বাড়িতে উনি 3 দিন অবস্থান করেছিলেন। এখন সেখানে আপনারা ফরওয়ার্ড ব্লকের পর ওখানে তার স্মৃতির জন্য একটা স্ট্যাচু সমেত পাড়ি আছে। 1931 সালে কাটোয়া থেকে কলকাতা যাওয়ার পথে কালনায় জ্ঞানানন্দ মঠে নেতাজি সুভাষচন্দ্র বসু অবস্থান করেছিলেন এবং কাস্তশালী গ্রামে বিরাট জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। এখনও সেখানে নেতাজির ব্যবহৃত চেয়ার, খড়ম ও তোষক আছে এবং নেতাজির জন্মদিনে তারা পালন করে থাকে। 1932 সালে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রামী রমেশচন্দ্র রায়, যার পূর্বস্থলিত বাড়ি, এক কর্মী সভার আয়োজন করেছিলেন। পরিবারের সদস্য কৃষ্ণ রায় এখনও এই চেয়ারটি স্মরণে রেখেছেন এবং চা চক্রে ওখানকার লোকেদের আপ্যায়ন করেন। 1937 সালে অক্টোবর মাসে সুভাষচন্দ্র বসু বর্ধমানের আগমন ঘটেছিল। আপনারা যেখানে প্রয়োজনীয় দোকানটা দেখছেন, প্রয়োজনীয় তার উল্টো দিকে দেখবেন লোহা লক্ষ্য নিয়ে কিছু ভাঙা পরিত্যক্ত অবস্থায় জিনিস বিক্রি হয়। ওইখানে 1937 সালে সুভাষচন্দ্র বসু পাইনার ব্যাংকের উদ্বোধন করেছিলেন এবং ওখানে যে পাইনার ব্যাংকে 1937 সালে ওই ব্যাংকটি বন্ধ হয়ে যায়, কিন্তু ওর পাশেই দেখবেন নিচে ওখানে কুমারী প্রেসের মালিক, একটু আগে আপনাদের ডিসপুট ঘটছিল বংশগোপাল চৌধুরী যিনি আসানসোলে নিয়েছিলেন, উনি ছাড়াও আর একজন বংশগোপাল চৌধুরী বর্ধমান শহরে ছিলেন। তার কুমারী প্রেস ছিল এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি কাটোয়ার অধিপতি ছিলেন। ওই যে জায়গাটার কথা বললাম তার পেছনেতে যে বাড়িটা আছে ওইখানে সুভাষচন্দ্র বসু কিছুদিন অবস্থান করেছিলেন। তিনি কিছুদিন জেলও কেটেছিলেন ভামিনীরঞ্জন আপনার আমাদের বংশগোপাল চৌধুরী। 1938 সালে 28 মে বর্ধমান পৌরসভা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্বর্ধনা দিয়েছিল, কিন্তু কালের চক্রে ম্যানেজমেন্ট এবং কর্মচারীদের গোলমালের ফলে মিউনিসিপ্যালিটির অফিসটা তখন অগ্নিদগ্ধ হয়ে যায়, যার ফলে বহু ছবিপত্র পাওয়া যায় না। অনেকের বাড়িতে হয়তো নেতাজিকে যে পৌরসভায় অভ্যর্থনার সঙ্গে নেতাজি বসে আছেন তার ছবি আছে এখনো। 1938 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার জন্যে উনি বর্ধমানে অবস্থান করে জানতে পারেন যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্কিত রয়েছেন। সেই সময় বর্ধমান স্টেশনে ওখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কর্মী সভার মিটিং করেছিলেন এবং ওখানে তিনি টেলিগ্রাম করেছিলেন, যে টেলিগ্রাম রেলওয়ে ইয়েতে যেটা RMS আছে সেখানে লিপিবদ্ধ এখনও আছে। 1940 সালে 16 জুন বিশেষ এক কারণে কুলটি থানার অন্তর্গত বেলুড়ি গ্রামে সুভাষচন্দ্র বসুর আগমন ঘটেছিল। 1940 সালে যে কথাটা আপনারা বলছিলেন যে ভামিনীরঞ্জন সেন, এই ভামিনীরঞ্জন সেনের বাড়িতে সুভাষচন্দ্র বসু অবস্থান করেছিলেন এবং যে সময়কার কথা বলা হচ্ছে সেই সময় এখনকার যে বর্ধমানের পৌরসভার সচিব জয়, তার বাবা দেবরঞ্জন সেন তখন 6-এ পড়তেন। ওর বাড়িতে আপনার ভামিনী সেনের বাড়িতে এখনও ছবি আছে, যেখানে গ্রুপ ছবিতে তাদের পরিবারের সঙ্গে সুভাষচন্দ্র বসু অবস্থান করেছিলেন। এবং লাস্টলি 1941 সালে 16ই রাত্রি এবং 17ই জানুয়ারি সুভাষচন্দ্র যখন ভারতী হয়ে গোমো স্টেশন অবস্থান করে উনি যখন চলে গেছিলেন, এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে মানে ভারতবর্ষের যারা প্রতিনিধিত্ব করতেন তাদের বলেছিলেন যে আমি বাইরে যাচ্ছি, তোমরা ভেতর থেকে ইংরেজের সঙ্গে লড়াই করো।
উনি যে পেরিয়ে গেছিলেন কর্জনা আমাদের কর্জন গেটের, তখন সময়টা ভোর 4টে। এই কয়েকটা যিনি বর্ধমানের উপর তিনি জড়িত রয়েছেন বলে আপনাদের সামনে আমি হাজির করলাম। আপনারা ভালো থাকুন। কেউ যদি পৌরসভার ছবিটা দেখতে চান, আমার বইতে লিপিবদ্ধ করা আছে, এখানে দেখতে পারেন। ভাবিনী সেনের বাড়ির ছবি আমার বইতে রয়েছে, ছবি সামনে সুভাষবাবু বসে রয়েছেন, এবং গোমো স্টেশনটার নাম এখন, যেহেতু উনি গোমো থেকে চলে গেছিলেন, সুভাষ বসুর নামে নামাঙ্কিত করা আছে বর্ধমানের। এটাই আপনাদের জন্য জানালো। নমস্কার। লেখা কবিতা উত্তর সোজাটা মুক্ত করে শোনাচ্ছি। এত ঢাক ঢাক গুড়গুড়ের আছেটা কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজা সুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কোনো কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুটলেও সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না, গোড়ায় একটু আঁকে বাঁকে, তাল, নারকেল, খেজুর টেজুর, দু একটা পাম জাতীয় উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন। কিন্তু তাদের শেকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি বলুন তো? মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজি জারি জুড়ি খাটে কিনা? সেখানে তাদের ভিন্ন মূর্তি। নদীর কথা বাদ দিচ্ছি, এই আপনাদের মহাদশার সমুদ্রের কথাটাই ধরুন। একখানা ঢেউ কিসে শীতে পাঠায়? আর এই যে পুচ্চপাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ধূপ, সেও খুব সোজা খায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? চলতে গেলেই বাঁ পাটা একটু বাঁয়ে হেলে পড়ে, ডান পাটা একটু ডাইনে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারি না। এটাকে আপনি ভণ্ডামি বলবেন? আমাকে কি বলবেন দুমুখো সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে। আমরা এখান থেকে গিয়ে পয়সা দেবো। হ্যাঁ, এইভাবে চলবে। আমি অনন্তটা হাতে মাইকটা তুলে দিচ্ছি, আর আমি ক্যাটারিং ভাইকে বলছি, আপনি এর মধ্যে ডান দিকে যে পাঁচটি জল আর একটা অঞ্চাশ করে, এরপরে খাওয়া দাওয়ার পর আমি এতক্ষণ ধরে সাংস্কৃতিক যে অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে কি আমরা শুরু করবো কুইজ, মানে প্রশ্ন উত্তর? এটা কি কুইজ? একটা পেন, একটা ভাগনা, একটা পেন। দুজনে যুগ্মভাবে জয়ী হয়েছেন। আপনার নামগুলো বলুন, নামগুলো বলুন। করবী ঘোষ, কল্পনা রায়, দুজনে যুগ্মভাবে জয়ী। ঠিক করে হচ্ছে গন্ডগোলটা হচ্ছে ওখানে। আর কল্লোল একটা প্রশ্ন বলি, অজয় এবং ভাগীরথী সঙ্গমের কাছাকাছি যে শহরটি, সেই শহরটির নাম কি? হাটোয়া কামিয়ার একদম। মৌসুমী সিনহা সঠিক উত্তর। পুরুলিয়া জেলা, বর্ধমানে দুখুমিয়া জন্ম হয়েছিল। আমার খুবই গর্বের আমাদের এই জেলা, যেখানে কাজী নজরুল ইসলামের মতো একজন মানুষের জন্ম হয়েছিল। এবং শুধু উনি কবি ছিলেন তা ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী, লিখেছিলেন। আচ্ছা শুনুন, বলছি প্রশ্নটা কমপ্লিট হোক, তারপরে হাত তুলবেন। নামটা কেউ আগে বলে দেবেন না। জন্মেছেন দক্ষিণ দামোদরে। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। নেতাজি বাইরে গিয়ে, জাপান বা ইটালিতে গিয়ে যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, বর্ধমানেরই একজন মনীষী বিপ্লবী, কার হাত ধরে? বলুন আপনি। রাসবিহারী বসু সঠিক উত্তর। আমার হাততালি। সঠিক উত্তর রাসবিহারী বসু। আপনার নামটা বলুন। উনি আগে বলেছেন। কোন বিখ্যাত মিষ্টি? সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ দক্ষিণ বাবুকে।
পরের প্রশ্ন, নাম অনুসারে নামাঙ্কিত? বর্ধমান শহরটি কার নাম অনুসারে নামাঙ্কিত? অরুণ মজুমদারবাবু সঠিক উত্তর দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। 7/4/2017। কি নাম আপনার? থ্যাংক ইউ। উত্তর দিয়েছেন, দেওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু আমরা ঠিক ওনাকে ডাকতে পারিনি। ধন্যবাদ। মানে আমাদের উপহার দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা করবো। বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা, ডাকলো সব নীল শাড়িতে, হালকা নীলা থেকে জড়িয়ে ধরে বলল, তিনটি মনে যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নামটা বিশাল। বছর জীবন থেকে ঘটে গেল সেই ধারণা। কাপড় মুখ পাতা 3টি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে থেকে ডান দিকে যাকে বলে এন করে